Hello guys, this is Sayantika Ghosh and you are watching Comparative Studies with Sayantika Ghosh. তো সবাই তাড়াতাড়ি জয়েন করে যাও, ক্লাসটাকে খুব তাড়াতাড়ি শুরু করে দেব। বিগত 2 দিন আমি ক্লাস নিতে পারিনি, সরি 3 দিন, কারণ শরীরটা অসুস্থ ছিল। This is Sayantika Ghosh. তো আজকে একটু সুস্থ হয়েছি, তো আজ থেকে আবার তোমাদের ক্লাস কন্টিনিউ হবে আপ টু পুজো পর্যন্ত। পুজোর সময় একটু ছুটি থাকবে, পুজো এবং পুজোর পরে কয়েকদিন হয়তো ক্লাস নেব না, তারপরে আবার নেক্সট সানডে থেকে হয়তো ক্লাস, মানে এই উইকে আমরা হয়তো শনিবার পর্যন্ত ক্লাস করব, কি শুক্রবার পর্যন্ত, যেহেতু শনিবার সপ্তমী, তো তারপরে সপ্তমী অষ্টমী নবমী দশমী ছুটি থাকবে এবং তারপরের উইকে সানডে থেকে আবার আমরা নর্মাল শিডিউলে ক্লাস করব আপ টু এক্সাম পর্যন্ত। তো সবাই তাড়াতাড়ি জয়েন করে যাও এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, নতুন আছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, যে বিষয়টা বলার সেটা হচ্ছে অলরেডি কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। আমি তোমাদের এটাও বলেছিলাম যে শনিবার পর্যন্ত ভর্তি নেব। তো যারা ভর্তি হতে চাও, তো আজকে ইভিনিং এর মধ্যে লাস্ট তোমরা ভর্তি হতে পারো, কারণ আজকে ইভিনিং এ যে ক্লাসটা হবে তার আগে পর্যন্ত তোমরা ভর্তি হতে পারো। এই ক্লাসটা হয়ে যাওয়ার পর আগামীকাল থেকে আমি আর ভর্তি নেব না কিন্তু। আর এখন আর তোমাদের 745 টাকা পেমেন্ট করতে হয় না, তোমরা প্রত্যেকে জানো। এখন মাত্র 545 টাকা পেমেন্ট করলেই হয়ে যাবে এবং ক্লাসে কি কি হবে না হবে সমস্ত ডিটেলস প্রিভিয়াস ভিডিওতে দেওয়া আছে, আর বলছি না। আর এখানে দেখো ফোন নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই ফোন নাম্বারটায় তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা মেসেজ করতে পারো, ফোনও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো আজকের ক্লাস শুরু করব। শুরু করার আগে আজকে যেটা আমার প্রথম আনসিন আছে, আনসিন দিয়ে শুরু করছি। তো আনসিনটা আমি আলাদাভাবে এখানে একটা নিয়ে এসেছি ইয়েতে। তো এখান থেকে আমরা আনসারটা পড়বো এবং পড়ে পড়ে আনসার করবো। পড়ার আগে আমি তোমাদের যে প্রসেসটা বলেছিলাম, তো সেই প্রসেসে আমরা এগোবো। প্রথমে আমরা কোশ্চেনের আনসার দেখবো, তারপর আনসার করবো। ওকে, ফাইন। এখানে বলেছে ফাইন্ড দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। Find the incorrect statement. Man has an urge to dominate nature. Man is destroying the ecological balance. Nature has reclaimed itself during lockdown. Our inner being gets nourished when trees are chopped. এখানে ইনকারেক্ট স্টেটমেন্টটা বলতে বলছে, বুঝতেই পারছো এটা একটা পরিবেশ সম্বন্ধীয় একটা আমাদের আনসিন রয়েছে। তো চলো দেখে নিই কি এখানে বলতে চাইছে। So mankind's relationship with nature has always been interdependent because both nature each other. Despite our urge to dominate our environment through barbaric acts of destroying ecological balance, তাহলে পেয়ে গেলাম এখানে dominate our environment through কি বলেছে, barbaric acts of destroying ecological balance। ঠিক আছে, তাহলে ইকোলজিক্যাল ব্যালেন্সটাকে আমরা কি করব, ডেস্ট্রয় করব। নেচার ডেস্ট্রয় করছি। নেচার অলওয়েজ অনার্ড দিস বন্ড উইথ ম্যান। ঠিক আছে, তাহলে এখান থেকে মোটামুটি আমরা বুঝতে পারছি যে আনসার কি, কোনটা ভুল আছে। নিশ্চয়ই এখানে আরো কিছু অপশন পাবো, কারণ এখানে ভুলটা বলতে চেয়েছে। তো দেখি আরেকটু আমরা এগোই পড়াটা। ঠিক আছে, তো এখানে দেখো বলেছে এক্সাইলিং অক্সিজেন, প্রোভাইডিং ফুড ফুড ফ্লাডার অ্যান্ড হচ্ছে fodder and shelter hope to mankind, albeit in diminished way. We have ruined the environment at the rapid pace in the past few decades. তাহলে আমরা এনভায়রনমেন্টকে রুইন করছি, নষ্ট করে দিচ্ছি। নেক্সট হচ্ছে ইট টুক আ প্যান্ডেমিক অ্যান্ড রেজাল্টেন্ট হেলথ ক্রাইসিস। তাহলে কি তৈরি করছে, প্যান্ডেমিক তৈরি করছে, যেটা আমাদের করোনা যেরকম হয়েছিল, আর তার সাথে সাথে হেলথ ক্রাইসিস টু রিমেইন অ্যাজ অ্যাবাউট আওয়ার পার্ডনেবল অ্যাক্ট। ঠিক আছে, মানে ক্ষমার অযোগ্য যে কাজগুলো, সেই জন্যই কিন্তু এগুলো হচ্ছে। মেনি অফ আস হ্যাভ ফর দ্য ফার্স্ট টাইম স্টার্টেড thinking about the quality of the air, water, dying rivers, pond and vanishing coastal ecosystem, and the process discovered new birds that apparently had disappeared a long ago। তাহলে বুঝতে পারছো এখানে কি বলতে চেয়েছে। এখানে বলতে চেয়েছে যে আমাদের এখন চিন্তা ভাবনা করা উচিত এয়ার কোয়ালিটি, ওয়াটার এবং যে সমস্ত নদীগুলো শেষ হয়ে যাচ্ছে, পুকুরগুলো শেষ হয়ে যাচ্ছে,
মানে নদীতে আর জল থাকছে না, পুকুরে জল থাকছে না, কোস্টাল ইকোসিস্টেম অর্থাৎ নদীর চরের পাশে যে ইকোসিস্টেমগুলো, যেগুলো জল এবং স্থলের মধ্যবর্তী ইকোসিস্টেম, সেগুলো নষ্ট হচ্ছে। এবং প্রসেস ডিসকভার নিউ বার্ডস দ্যাট অ্যাপারেন্টলি হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড লং ইগো। তাহলে যে পাখিগুলো বহুদিন আগেই অলরেডি এক্সটিংক্ট হয়ে গেছে বা ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই সমস্ত পাখিগুলোকে ডিসকভার করা। তো এর মধ্যে আশা করছি আমরা সবকটা পেয়ে যাব অপশন। তো এখানে দেখো বলেছে ডমিনেন্ট নেচার, এটা তো 1 নম্বর অপশনটা আমাদের কারেক্ট আছে। ডেস্ট্রয়িং ইকোলজিক্যাল ব্যালেন্স, এটাও কারেক্ট আছে। নেচার হ্যাজ রিক্লেমড ইটসেলফ লকডাউন ডিউরিং, এটাও কারেক্ট আছে। তাহলে ইনার বিইং গেট নারিশড হোয়েন ট্রিজ আর চপড, এইটা ভুল আছে, ঠিক আছে। কাজে এটা হচ্ছে ভুল অপশন, এটা আমরা কোথাও দেখতে পাইনি, বোঝা গেছে বিষয়টা। কাজে ডি হচ্ছে অপশন ভুল আছে। চলে যাবো আমরা 2-এর প্রশ্নটা, আগে প্রশ্ন দেখে নিয়ে তারপর আমরা বাকি অপশনগুলো দেখবো। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ফ্রেজেস ডাজ নট ম্যাচ দ্য থিম অফ দ্য ফেজ, ঠিক আছে, সরি প্যাসেজ। মানে এখানে যে ফ্রেজগুলো নিচে দেওয়া আছে সেগুলোর মধ্যে যে প্যাসেজের যে থিমটা আছে সেইটা ম্যাচ করছে না কোনটার সাথে। ব্যালেন্স অফ ইনার অ্যান্ড আউটার ইকোলজি ইজ এসেন্সিয়াল, নেচার অ্যান্ড হিউম্যান বিইং আর ইন্টারডিপেন্ডেন্ট, এক্সপ্লয়টেশন অফ নেচার ইজ মাস্ট অফ গ্রোথ, অ্যান্ড দেন হচ্ছে রামপান্ট ইকোলজিক্যাল ডিস্ট্রাকশন হ্যাজ থ্রেটেন্ড আওয়ার লাইফ, ঠিক আছে। তো এখানের মধ্যে কোনটা ভুল আছে? তো এখানে দেখো আমার যতদূর একটু পড়ে, পুরোটা তো পড়া হয়নি, তাও আমার মনে হচ্ছে যে এক্সপ্লয়টেশন অফ নেচার ইজ আ মাস্ট ফর গ্রোথ, এটা হতে পারে। তো চলো দেখি অন্য কিছু আছে কিনা। না, এটাই আনসার। দেখো পরিষ্কার আমরা যদি একটু বুঝি, এটার জন্য আমাদের আলাদা করে পড়ার দরকারই পড়ছে না। ব্যালেন্স অফ ইনার আউটার ইকোলজি ইজ ইসেন্সিয়াল, এটা তো ইকোলজির পজিটিভ সেন্সের কথাই বলেছে। মানে এতদিন পর্যন্ত আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে শুধুমাত্র মানে পেডাগজিতেই আমরা পজিটিভ নেগেটিভ সেন্স দিয়ে অপশনগুলো কারেক্ট করতে পারি, কিন্তু এখানে আনসিনের ক্ষেত্রেও মোটামুটি তোমার আনসিন না পড়েও এখান থেকে আনসারটা করা যাচ্ছে। এটা দেখো একটা পজিটিভ কথা বলেছে, ইনার আউটার ইকোলজি ইজ এসেন্সিয়াল। সত্যি ভিতরের এবং বাইরের যে ইকোলজি, আমাদের পরিবেশের যে বাস্তুবিদ্যা বা বাস্তুতন্ত্র, সেগুলোকে বজায় রাখা এসেন্সিয়াল। নেচার অ্যান্ড হিউম্যান বিইং আর ইন্টারডিপেন্ডেন্ট, পরস্পরের উপর ডিপেন্ড করছে নেচার এবং মানুষ, ঠিক আছে। নেক্সট হচ্ছে রামপান্থ ইকোলজিক্যাল ডিস্ট্রাকশন হ্যাজ থ্রেটেন্ড আওয়ার লাইফ, যদিও এটা আমাদের এখনো পড়া হয়নি, তো এটুকু অ্যাটলিস্ট বুঝতে পারছি যে একটা স্পেসিফিক জায়গার ইকোলজিক্যাল ডিস্ট্রাকশন আমাদের লাইফটাকে নষ্ট করে দিচ্ছে, এটুকু তো বোঝা যাচ্ছে। কিন্তু এক্সপ্লয়টেশন অফ নেচার ইজ মাস্ট ফর গ্রোথ, মানে আমরা পরিবেশকে ধ্বংস করব তবেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম উন্নতি হবে বা আমাদের উন্নতি ঘটবে, এটা তো একদম নেগেটিভ সেন্স দিচ্ছে, এটা কখনো হতেই পারে না, বাস্তবেই নয় বিষয়টা। কাজে এইটুকু দেখেই আমরা এটা আনসার করতে পারছি, আমাদের পড়ার দরকার পড়ছে না। নেক্সট চলে যাবো, read the following statements. We have killed nature. The deterioration of nature is a reflection of our own descent and misery. A is correct and R is correct reason of A. Both A and R are not correct. A is correct but R is not correct for reason A. A is wrong and R is correct. প্রত্যেকে আনসার করার চেষ্টা করো, আশা করি বুঝতে পারছো। আমরা পরিবেশকে ধ্বংস করছি, হত্যা করছি, মানে অ্যাকচুয়ালি এখানে ধ্বংস করার সেন্সে বলা হচ্ছে। দ্য ডিটোরিয়েশন অফ নেচার, মানে নেচারের যে খারাপ হচ্ছে, আস্তে আস্তে ডিটোরিয়েট করছে নেচারটা, এটা ইজ আ রিফ্লেকশন অফ আওয়ার ওন ডিসেন্ট ইনটু মিজারি, ঠিক আছে। যেটা আমাদের পরবর্তীকালে যে ফিউচার বা আমাদের যেটাকে আমরা বলবো আমাদের যে মানে ভবিতব্য হতে চলেছে, সেটাই হচ্ছে রিফ্লেকশন, যে আমরাও এই যে নেচার ধ্বংস হচ্ছে সেটা পরবর্তীকালে আমাদের ওপরেও এফেক্ট ফেলবে। এটাতে কোনটা কারেক্ট কোনটা ভুল আছে? অবশ্যই এ কারেক্ট এবং আর ইজ দ্য কারেক্ট রিজন অফ এ, মানে এখন যে আমরা পরিবেশকে ধ্বংস করছি সেটা কিন্তু ভবিষ্যতে আমাদের ওপরেই প্রভাব বিস্তার করবে। এটার একটা এক্সাম্পল আমরা আনসিনটার মধ্যে পেয়ে গেছি অলরেডি, এই যে করোনা বা যেটা মহামারী আমরা বা প্যান্ডেমিক দেখলাম, সেই প্যান্ডেমিকটা কিন্তু ডি কি করে হচ্ছে, এ কি করে, উই হ্যাভ কিল্ড নেচার, এটা তো একদম কারেক্ট আছে, আমরাই পরিবেশকে ধ্বংস করছি, তাই না?
এ ইজ দ্য কারেক্ট অ্যান্ড আর ইজ কারেক্ট রিজন অফ এ। কারণ কি, মানে ভবিষ্যতে যে আমাদের ওপরেই এটার প্রভাব পড়বে সেটা কিভাবে হচ্ছে, কারণ কি আমরা পরিবেশকে ধ্বংস করছি, এর প্রভাবটা আমাদের ওপর কি করে পড়বে। এই যে প্যান্ডেমিকের কথাটা এখানে উল্লেখ করলো, করোনার কথা উল্লেখ করলো, এটা তো সেই নেচারকে ধ্বংস করার ফলশ্রুতি হিসাবেই আমাদের ওপর প্রভাবটা পড়ছে। কাজে এই ওই লাইনটা থেকে আমরা এইটা বলে দিতে পারি কারেক্ট। এখনো পর্যন্ত আমি প্যারা ওয়ানটাই পড়েছি, তাতে আমি এতগুলো আনসার করতে পারলাম। এবার এখানে কজ এফেক্ট দিয়েছে, দেখো কজ এফেক্টের মধ্যে কোনটা কারেক্ট আছে। ঠিক আছে, এখানে দেখো 1 নম্বর, 1 নম্বরে কজ, তার সাথে 1 নম্বর কজের এফেক্ট কি 2 নম্বর হচ্ছে, মানে কোন কজটার সাথে কোন এফেক্টটা কারেক্ট আছে সেটা তোমাকে বলতে হবে। ঠিক আছে, এগুলোর মধ্যে যে কোনো একটা কজ আর একটা এফেক্ট কারেক্ট আছে, সেটা তোমাকে বলতে হবে কোন কজটার সাথে কোন এফেক্টটা কারেক্ট আছে। ফার্স্টে বলছে ডমিনেশন অফ নেচার বাই ম্যান heal the spiritual crisis, rampant ecological destruction, growth and every living being, pandemic and man locked inside, fabric of life and strengthened, over exploitation of nature and resources, but reappeared in the, nature reclaimed, over exploitation of natural resources, birds reappeared, nature reclaimed। কোনটা কারেক্ট আছে বলে মনে হচ্ছে সব কটার মধ্যে, দেখি আনসার করো। প্রত্যেকে আনসার করো। 4 and 5 হচ্ছে কারেক্ট আছে। ঠিক আছে, কারেক্ট কম্বিনেশন এখানে দেখো, প্যান্ডেমিক অ্যান্ড ম্যান লকড ইনসাইড, যখন মানুষ হচ্ছে লকডাউনের মধ্যে ছিল প্যান্ডেমিকের কারণে, তখন হচ্ছে গ্রোথ অফ এভরি লিভিং বিইং, তখন আস্তে আস্তে যে কোনো ধরনের প্রাণী উদ্ভিদের আস্তে আস্তে গ্রোথ হচ্ছিল। এইটা হচ্ছে 5-এর সাথে 4-এর ম্যাচিং ঠিকঠাক আছে, বাদ বাকি একটাও কারেক্ট নেই। দেখো এখানে হিল অ্যান্ড স্পিরিচুয়াল ক্রাইসিস, এখানে তো সবকটা নেগেটিভ অর্থে দেয়া আছে, এবং এখানে সবকটাই বেশিরভাগটাই পজিটিভ অর্থে, যেমন হচ্ছে হিল অ্যান্ড স্পিরিচুয়াল ক্রাইসিস, এটা অবশ্য নেগেটিভ। দেন হচ্ছে ফেব্রিক অফ লাইফ স্ট্রেনদেন, তারপরে বার্ড রিঅ্যাপিয়ার্ড অ্যান্ড নেচার রিক্লেমড, এটার থেকে আমার বেটার মনে হচ্ছে এখানে শুধু বার্ডের কথা বলা আছে, অনলি বার্ড তো নয়, যখন প্যান্ডেমিকের সময় আমরা ঘরের মধ্যে বন্ধ ছিলাম তখন প্রত্যেকটা লিভিং বিইং বা লাইফ হচ্ছে ঠিকঠাকভাবে আস্তে আস্তে আবার গ্রোথ হচ্ছিল। ঠিক আছে, তো চলে যাবো এবার আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্নটা দেখে নিই। এখানে বলেছে দ্য ইন্টারাকশন উইথ প্ল্যান্ট রেজাল্টস ইন ইমিডিয়েট আন্ডারস্ট্যান্ডিং অফ সেলফ, ইকোলজিক্যাল ডিস্ট্রাকশন, ওয়ার্মথ, লাইফ অ্যান্ড এনার্জি, ডিসেন্ট ইন্টু মিজারি। ইন্টারাকশন উইথ প্ল্যান্ট, প্ল্যান্টের সাথে যে ইন্টারাকশন সেটা কি রেজাল্ট দিচ্ছে দেখি, একটু পড়ে দেখা যাক পরের ইয়েটা। 2 নম্বরে বলেছে দ্য মিস্ট্রি ইজ নট অ্যাবাউট দিস বাট সাডেনলি রিঅ্যাপিয়ারিং ইন্টু আওয়ার লাইফ, but whether they had gone in hiding fearing our invasion into their territory। তাহলে এই মিস্ট্রিটা এটা হওয়া উচিত নয় যে হঠাৎ করে রিঅ্যাপিয়ার করলো কিভাবে, কোথায় চলে গেছিল সেটা ইম্পর্টেন্ট। দ্যাট ইজ রিঅ্যাপিয়ারেন্স, দিস ইজ দ্য রিঅ্যাপিয়ারেন্স অফ দিস স্পিসিস an announcement of nature reclaiming itself when most mankind is locked inside in the home। তাহলে বোঝা গেল যে এই যে রিঅ্যাপিয়ারেন্স হচ্ছে যখন যখন মানুষ ঘরের মধ্যে বন্ধ ছিল, তখনই কি তাহলে এই সমস্ত প্রাণী উদ্ভিদগুলোর রিঅ্যাপিয়ারেন্স হয়েছে? দ্য আনসার ইজ অ্যাবসলিউটলি ইয়েস। ওকে, উই হ্যাভ কিল্ড নেচার, দেখো ওই লাইনটাই পেয়ে গেলাম আমরা, যেটা আমরা আগেই আনসার করেছিলাম। আপরুটেড ফরেস্ট মানে আমরা অরণ্য ধ্বংস করেছি, অ্যান্ড হচ্ছে স্কুইজ দ্য অ্যানিমাল হ্যাবিটেট ইন অর্ডার টু গ্রো অ্যান্ড অ্যাডভান্স ইকোনমি, মানে আমরা আমাদের মতো করে একটা ইকোনমি তৈরি, মানে আমরা আমাদের মতো করে বেঁচে থাকার জন্য একটা সুন্দর মানে অ্যাডভান্সড ইকোনমি বলতে বোঝাতে চাইছে অর্থনৈতিক দিক থেকে উন্নতি করার জন্য আমরা সমস্ত ফরেস্ট বনকে নষ্ট করেছি, বনগুলোকে ধ্বংস করেছি এবং অ্যানিম্যালদের হ্যাবিটেটকে নষ্ট করেছি। আজকে দেখবে এই যে নর্থ বেঙ্গল
বেঙ্গলে এটা আমরা খুব বেশি পরিমাণে দেখতে পাই, যখন খুশি হাতি চলে আসে, মানে মানুষ যেখানে থাকে সেখানে হাতি চলে আসছে, সুন্দরবনে বাঘ চলে আসে। কেন চলে আসে? আমরা তাদের ইয়েগুলোকে, হ্যাবিটেট গুলোকে ধ্বংস করেছি, সেই জন্যই না তারা আমাদের হ্যাবিটেটের মধ্যে চলে আসছে। এটা খুব স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। আওয়ার ইনার বিইং ইজ স্টপ গেটিং নারিশমেন্ট হোয়েন ট্রিজ, এখানটা ছিল আওয়ার ইনার গেটিং ইজ নারিশড, সেই জন্য এটা নেগেটিভ সেন্স বলেছিলাম। এখানে আছে দেখো, স্টপ গেটিং নারিশমেন্ট হোয়েন ট্রিজ ইন আওয়ার সারাউন্ডিং আর চপড, যখন আমাদের চারপাশের গাছপালাগুলোকে কেটে ধ্বংস করে দেওয়া হবে, তখন আমাদের ভেতরের নারিশমেন্টটা নষ্ট হয়ে যাবে। ইট হ্যাপেন্স বিকজ ম্যান অ্যান্ড নেচার আর ডিপলি কানেক্টেড। এটাও দেখতে পেলাম আমরা, ম্যান অ্যান্ড নেচার আর ডিপলি কানেক্টেড। তাহলে এখান থেকে অপশনটা পেয়ে যাচ্ছি আস্তে আস্তে। লাইফ ইজ ওয়ান হোল হুইচ ইনক্লুড পিপল, হিলস, রিভার্স, ট্রিজ, বার্ডস অ্যান্ড অল অ্যানিমাল লাইফ। তাহলে সবাই একত্রে থাকবে, এটাই হচ্ছে আসল বক্তব্য। লাইফ দেয়ারফর ইজ নট ওয়ান ডাইমেনশনাল, মানে একতরফা ভাবলে হবে না যে একটা ডাইমেনশনের উপরেই লাইফ আছে, শুধুমাত্র মানুষের জন্যই পৃথিবীতে লাইফ আছে। বিভিন্ন রকমের প্রাণী, উদ্ভিদ প্রত্যেকে একত্রে বসবাস করবে, এটাই হচ্ছে লাইফ। দ্য ডিটোরিয়েশন অফ নেচার ওয়াজ ইনফ্যাক্ট রিফ্লেকশন অফ আওয়ার ওন ডিসেন্ট অ্যান্ড মিজরি। তাহলে দেখতে পাচ্ছ এই লাইনটাও আমরা কিন্তু অলরেডি পেয়ে গেলাম, ঠিক আছে। এরপরে আমরা দেখে নিই একবারে। in the ancient scriptures and হচ্ছে trees were always considered a part of our ফ্যামিলি, মানে এনসিয়েন্ট যে সমস্ত লিপি বা পুঁথি এইগুলোতে আছে, সেগুলোতে দেখা যাচ্ছে যে গাছকে একটা মানুষের মানে ইয়ে হিসাবে কল্পনা করা হয়েছে, ফ্যামিলি হিসাবে কল্পনা করা হয়েছে, মানুষ আগে গাছকে পূজা করতো। বাট rampant ecological destruction has threatened the very ফেব্রিক অফ আওয়ার লাইফ, মানে আমাদের জীবনটাকেও ধ্বংস করে দিয়েছে। দ্য এনার্জি ইন আওয়ার সারাউন্ডিং এক্সিস্ট টুডে নট বিকজ অফ হাই রাইজ বিল্ডিং বাট বিকজ অফ ট্রিজ। তাহলে আমাদের চারপাশের যে এনার্জি সেগুলো এক্সিস্ট করছে ওই যে বড় বড় বাড়িগুলোর জন্য নয়, কিন্তু গাছগুলোর জন্য, যেগুলো আমাদের চারপাশে আছে। প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, ছোট গাছ, বড় গাছ এবং পশু পাখির জন্য কিন্তু আমাদের এনার্জি তৈরি হয়েছে। It is said that when someone touches a flower or hugs a tree, suddenly there is a flow of warmth, life and energy of consciousness. তাহলে যখন একটা মানুষ একটা ইয়েকে, ফুলকে হাত দিয়ে ছোঁয় অথবা গাছকে একটা জড়িয়ে ধরে, তখন একটা এনার্জি কাজ করে সেখানে। দিস কমিউনিকেশন উইথ নেচার ডিরেক্টলি কমিউনিকেট উইথ দ্য ভেরি সোল, মানে আত্মার সাথে এই কমিউনিকেশনটা হয়। When nature is destroyed, it is bound to affect our inner ecology and without proper balance between inner and outer ecology. যখন নেচারকে আমরা ধ্বংস করে দিই তখন কিন্তু ইনার আউটার দুটো ইকোলজি আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। Our spiritual odyssey is not possible, ঠিক আছে। তো নার্চারিং দ্য এনভায়রনমেন্ট সিম্পলি মিনস নার্চারিং আওয়ার ওন সোল, মানে যখন আমরা পরিবেশকে লালন পালন করি, নার্চার করি, তখন কিন্তু সেটা আমাদের নিজেদের আত্মাকে নার্চার করা। তো এবারে দেখো, মানে আত্মাকে লালন পালন করা। এবারে পরের প্রশ্নগুলো আমরা দেখে নিই পরপর, আগে আমরা এটা দেখে নিলাম একটু। নেক্সট এখানে দেখো, দ্য ইন্টারাকশন উইথ প্ল্যান্টস রেজাল্ট দ্য ইমিডিয়েট আন্ডারস্ট্যান্ডিং অফ সেলফ, ইকোলজিক্যাল ডিস্ট্রাকশন, ওয়ার্মথ, লাইফ অ্যান্ড এনার্জি, ডিসেন্ডেন্ট ইন্টু মিজারি। তো এগুলো তিনটেই নেগেটিভ সেন্স দিচ্ছে, একমাত্র ওয়ার্মথ, লাইফ অ্যান্ড এনার্জি এটা আমি দেখতে পেলাম পরিষ্কার, তো এটাই হচ্ছে পজিটিভ সেন্স দিচ্ছে। চলে যাবো ছয়ের প্রশ্নে। হুইচ পার্ট অফ স্পিচ ডাজ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড বিইং টু দ্য ফলোয়িং সেন্টেন্স? উই হ্যাভ রুইন দ্য এনভায়রনমেন্ট অ্যাট র্যাপিড পেস ইন দ্য পাস্ট ফিউ ডিকেডস। প্রত্যেকে আনসার করো, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন নাকি ভার্ব? আন্ডারলাইন তো এখানে কিছু দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে একটু ভুল আছে। ruin the environment at the rapid pace in the past few decades, দেখি আনসারটা দেখি, সেটা থেকে বুঝতে পারবো। অ্যাডজেক্টিভ আছে, আমার মনে হয় র্যাপিডটা হবে এখানে আন্ডারলাইন, ঠিক আছে। তো আন্ডারলাইন ওয়ার্ডটা র্যাপিড, তো এখানে একটা মানে ইয়ে হয়ে গেছে, যেটা মনে হচ্ছে আমার কোশ্চেনটাই ভুল দেওয়া আছে, আন্ডারলাইন করা নেই।
তো সেক্ষেত্রে তো আমি খুঁজে বার করতে পারবো না। নেক্সট চলে যাবো ইন প্যারা ওয়ান উইথ আন্ডার সরি আনপার্ডনেবল অ্যাক্ট ইজ বিং রেফার টু। দেখো প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা বুঝতে পারছি যে গ্রামারটা তোমাদের ক্র্যাশ কোর্সে যেরকম করিয়েছিলাম সেই রকমই কিন্তু আসছে, ঠিক আছে। এগুলো সব সিটেটের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। ওটা হয়তো কোশ্চেনটা ভুল থাকার জন্য আমরা গ্রামারটা করতে পারলাম না, কিন্তু তোমাদের কিন্তু আমি এই পার্টস অফ স্পিচ সংক্রান্ত গ্রামারগুলোই করিয়েছি। কাজে বুঝতে পারছো প্রত্যেকটা বিষয় কিন্তু কমন আসবে। আনপার্ডনেবল অ্যাক্ট কোনটা? স্প্রেড অফ প্যান্ডেমিক, রুইনিং দ্য এনভায়রনমেন্ট, নেচার, হেল্পিং ম্যান অনলি আ ডিমিনিশ ওয়ে, টেকিং অ্যাবাউট কোয়ালিটি অফ এয়ার অ্যান্ড ওয়াটার। তো আনপার্ডনেবল মানে ক্ষমার অযোগ্য অ্যাক্ট কোনটা? রুইনিং দ্য এনভায়রনমেন্ট। পরিষ্কার বুঝতে পারছি আমরা, প্রত্যেকে আনসার করো। চলে যাবো আমরা নয়ের প্রশ্নে। Our spiritual obituary is not possible. Sorry, Odyssey is not possible. Find the meaning of underline word from para 5. Immaturity a Greek poem, domination নাকি জার্নি? ওডিসি মানে বলতে চেয়েছে এখানে কি? ওডিসি ইজ নট পসিবল। তো এটা হচ্ছে জার্নি, মানে ওডিসি মানে হচ্ছে জার্নি। তো এখানে যদি তোমরা মানে এটার মানেটা না জানো তাহলে এই কোশ্চেনটার আনসার করতে পারবে না। তো আমি তোমাদের এটাই বলেছিলাম যে মানে থেকে সেম মিনিং আর অ্যান্টি মানে অপোজিট মিনিং থেকে একটা আসতে পারে। তো সেক্ষেত্রে যদি সেটা জানা থাকে তাহলে অপশানে কারেক্ট আনসার করতে পারবে। তো এইটা থেকে একটা আসবে আর একটা পার্টস অফ স্পিচ থেকে আসবে। আর কবিতার মধ্যে ওই যে পার্সোনিফিকেশন, তারপরে হচ্ছে তোমাদের ইয়েগুলো শিখিয়েছিলাম, অক্সিমোরন শিখিয়েছিলাম, ওখান থেকে একটা আসবে। আর বাদ বাকি সমস্ত কোশ্চেনের আনসার তোমরা করতে পারবে, এটা আমি তোমাদের বারবার বলেছি। তো আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব, ও এটা 8-এর প্রশ্ন ছিল, আমি দুটো অপশন করে ফেলেছিলাম। এটা 7-এর পর 9 করে ফেলেছি, এটা 8-এর প্রশ্ন, ঠিক আছে। তো ইনভেশন ইন প্যারা 2 ইজ ইউজড অ্যাজ আ নাউন, ভার্ব, অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ? তো ইনভেশন প্যারা 2-তে ইনভেশন কি বলা হয়েছে? তো প্যারা 2টা একবার আমরা একটু দেখে নিই, তাহলে বুঝতে পারবো ইনভেশনটা কি বলতে চেয়েছে। The mystery is not about the birds suddenly reappearing into our life, but whether they had gone hiding, fearing invasion. Invasion into their territory মানে আবার তাদের টেরিটরিতে ফিরে এসেছে, ঠিক আছে। তো দে হ্যাড গন ইন হাইডিং ফিয়ার আওয়ার ইনভেশন ইনটু দেয়ার টেরিটরি। তাহলে তারা লুকিয়ে গেছিল আমরা তাদের টেরিটরিতে প্রবেশ করার কারণে, ঠিক আছে। তো ইনভেশন ইনটু দেয়ার টেরিটরি, আমরা কোথায় প্রবেশ করেছিলাম? তাদের টেরিটরিতে প্রবেশ করেছিলাম, ঠিক আছে। তো ইনভেটটা হচ্ছে ভার্ব, তাহলে ইনভেশনটা কি হচ্ছে অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করো এখানে। হাইডিং ফিয়ারিং আওয়ার ইনভেশন মানে আমাদের প্রবেশ। প্রবেশ এখানে কি সেন্সে হচ্ছে? দেখি প্রত্যেকে আনসার করো, 9-এর প্রশ্নের আনসারটা প্রবেশ এখানে কি সেন্সে হচ্ছে? প্রবেশ এখানে নাউন সেন্সে হচ্ছে। যদি আমরা ইনভেড থাকতাম না, ইনভেড কথাটা থাকতো, উই ইনভেড দেওয়ার টেরিটরি, ঠিক আছে, উই ইনভেড দেওয়ার টেরিটরি, তো সেটা হয়ে যেত ভার্ব, ঠিক আছে। যখন ভার্বের সাথে আই ওএন এই ধরনের হয়, কিন্তু এখানে কি হচ্ছে? প্রবেশ, ঠিক আছে। তো প্রবেশ করছি আমরা, তো এটা হয়ে যাচ্ছে পুরোপুরি নাউন, বুঝতে পারছো? নাউন ইজ দ্য কারেক্ট আনসার। ভার্বের সাথে বেশিরভাগ সময় আইওএন এইগুলো যোগ হয় যখন, তখন সেটা নাউন হয়ে যায়। নেক্সট চলে যাব আমরা পরের প্রশ্ন। 10-এর প্রশ্নটা হচ্ছে ইয়ে থেকে কবিতা থেকে। তো কবিতাটা বা পোয়েমটা একটু দেখে নিই আমরা। পোয়েমই তো আছে না, আর একটা পোয়েম আছে। Season of myths and mellow fruitfulness, close bosom friend to maturing son, conspiring with him how to load and bless with fruit the vines that round the thatch eaves run, to bend with apples the most cottage tree, then and fill all fruit with ripeness to pour, to swell the ground and pump the hazel cells with a sweet kernel to set budding more, and still more later flowers for bees,
until they think warm days will never cease. For summer had overbrimmed their clammy cells, who had not even the oft aim the store. এই যে শর্ট ফর্ম গুলো ব্যবহার করা হচ্ছে, এইগুলো আগেকার দিনের যারা পোয়েট ছিল তারা শর্ট ফর্ম এইভাবে ব্যবহার করতো। Sometimes whoever seeks abroad may find three sitting careless on the granary floor. They hear soft lifted by the winnowing winds. তো এবার দেখা যাক কি বলতে চাইছে প্রথম প্রশ্ন। The conspiracy has resulted into making everything dry and buried, overloaded fruits with ripeness, making ground cells with beautiful fragrance, and beautification of earth hampered with the dryness and dullness. তো কনস্পিরেসি রেজাল্টেড ইনটু, কনস্পিরেসি করা কি হয়েছিল, ওভারলোডিং ফুডস অ্যান্ড রাইপনেস। তো এই লাইনটা আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে যে এটা ছিল কবিতাটায়, ঠিক আছে। তো নেক্সট চলে যাব, হু আর দে ইন দ্য লাইন 10 অফ দ্য পোয়েম, ভিলেজার্স ব্লিজ ফ্লাওয়ার্স নাকি হেজেল সেলস। তো এখানে আমি একটু দেখে নিতে চাই যে লাইন 10-এ কি বলতে চেয়েছিল, 15, 12, 8, 8-এর পর এখানে ছিল 10 নম্বর লাইন, অ্যান্ড স্টিল মোর লেটার ফ্লাওয়ার্স ফর বিজ। বিজ দেখতে পাচ্ছি আমরা, until they think warm days will never cease। তাহলে বুঝতে পারছো এখানে বীজ হবে আনসার। এগুলো কিছুই ব্যাপার নয়, এমন কিছু টাফ নেই। বাবা মেঘনা, তুমি খুঁজে বার করে এখানে চলে এসেছো ক্লাস করতে, খুব ভালো লাগলো দেখে যে তুমি আমাকে খুঁজে বার করেছো আমার চ্যানেলটাকে। বুঝতে পারলে ওভারলোডিং, এর পরের লাইনটা হচ্ছে বীজ। ওকে, বীজ ইজ দ্য কারেক্ট আনসার। চলে যাব পরের প্রশ্নে, আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন লাইন 3, অ্যালিটারেশন, পার্সনিফিকেশন, মেটাফোর, হাইপারবোলে। আমি চাইবো তোমরা প্রত্যেকে এই কোশ্চেনটার আনসার দেওয়ার চেষ্টা করো, কারণ আমি প্রত্যেকটা জিনিস, অ্যালিটারেশন কাকে বলে, পার্সনিফিকেশন, মেটাফোর এবং হাইপারবোলে সবকটা বুঝিয়েছিলাম তোমাদের। তো এখানে লাইন 3-তে যেটা আছে সেটাকে আমাদেরকে খুঁজে বার করতে হবে কি বলতে চেয়েছে। Season of mist and mellow fruitfulness, close bosom friends of maturing sun, conspiring with him how to load and blaze। তাহলে কার সাথে কনস্পিয়ার করছে, কনস্পিরেসি করছে না সানের সাথে। তাহলে সানকে এখানে কি করছে, ক্লোজ বোজম ফ্রেন্ড অফ ম্যাচিওরিং সান, মানে সানকে যেন ম্যাচিওর বলছে এবং তাকে একটা পার্সনিফাই টাইপের ব্যাপার করছে। তো সেটা এবার পার্সনিফিকেশন হতে পারে নাকি অন্য কিছু হবে। তো চলো দেখে নেওয়া যাক কি আনসার হবে। তো অবশ্যই পার্সনিফিকেশন। তো আমরা প্রত্যেকে জানি যে যখন একটা ইনঅ্যানিমেট অবজেক্টকে আমরা পার্সনিফাই করব, মানে মানুষের মতো করে বোঝাবো, সেটাকে আমরা কি বলবো, পার্সনিফিকেশন। আর এখানে একটা অ্যাপোস্ট্রফির সাথে ডিফারেন্স ছিল, অ্যাপোস্ট্রফি যদিও এখানে নেই, তো অ্যাপোস্ট্রফি থাকলে এখানে একটু কনফিউশন হতো, যদিও এটা দেয়নি। তো অ্যাপোস্ট্রফির সাথে কনফিউশন কি, যখন আমরা ইনঅ্যানিমেট বস্তুটাকে কি করব না ডাকবো বা তার সাথে প্রত্যক্ষভাবে কথা বলবো, ডিরেক্টলি কথা বলবো, তো এটা হয়ে যাবে অ্যাপোস্ট্রফি। আর যখন ডিরেক্টলি কথা বলছি না কিন্তু তাকে পার্সনিফাই করে তার সম্পর্কে কিছু কথা বলছি, দ্যাট ইজ পার্সনিফিকেশন। আশা করি বোঝাতে পারলাম দুটো ডিফারেন্সটা। আইডেন্টিফাই দ্য পোয়েটিক ডিভাইস উইথ ফ্রুট ড্যাশ রান, অ্যালিটারেশন, সিমিলি, ইমাজেরি নাকি অক্সিমোরন। দেখি কোনটা কারেক্ট হয়। কি বললো প্রশ্নটা আর একবার দেখতে হবে। উইথ ফ্রুট ড্যাশ রান, উইথ ফ্রুট ড্যাশ রান কোথায় আছে দেখি, এই যে, না এখানটা তো নেই। উইথ ফ্রুট দ্য ভাইন্স দ্যাট রাউন্ড দ্য থ্যাচ ইভস রান, ঠিক আছে।
ফ্রুটের সাথে চলে যাচ্ছে, ফ্রুট দ্য ভাইন দ্যাট রাউন্ড, ভাইন্স মানে যে পাতা টাতা গুলো থাকে, বোন টাইপের জিনিস যেটা হয় সেটাকে আমরা ভাইন্স বলতে পারি, ঠিক আছে। থ্যাচ অ্যান্ড ইভস রান, ঠিক আছে। তো এই জিনিসটা দিয়ে আমরা এখানে কি বোঝাতে চাইছি, দুটো দিয়ে দিয়েছে, ন্যাচারালি দুটো থাকে না এরকম ধরনের। তো এটার যেটা আনসার হবে সেটা হচ্ছে ইমাজারি হবে। দেখো এখানে অ্যালিটারেশন বা অক্সিমোরন বা সিমিলি হবে না। তো সিমিলি হচ্ছে একটা জাস্ট উপমা দেয়া, ঠিক আছে। মানে আমরা যখন সিংহের মতো বা হচ্ছে লাল হচ্ছে গোলাপের গোলাপটা হচ্ছে গোলাপের মতো লাল বা রক্তের মতো লাল এরকম কিছু দিই, মানে উপমা দিই, সেটাকে আমরা সিমিলি বলবো, ঠিক আছে। তো অ্যালিটারেশন যখন আমরা বারবার একই ওয়ার্ড উচ্চারণ করি সেটাকে আমরা অ্যালিটারেশন বলবো। অক্সিমোরন হচ্ছে দুটো পাশাপাশি শব্দ লিখবো অথবা কনজাংশনের মাধ্যমে আমরা শব্দ দুটোকে জয়েন করব, সেই দুটো শব্দ কিন্তু মানে একদমই মানে অপোজিট ওয়ার্ড হবে, ঠিক আছে। যেমনটা সোনার পাথর বাটি, যেটা অবাস্তব, সোনার কি করে পাথর বাটি হতে পারে। তো এই ধরনের জিনিসগুলো হচ্ছে অক্সিমোরন। তো এগুলোর মধ্যে কোনোটাই উইথ ফ্রুটস ড্যাশ রান এর মধ্যে আসছে না, কাজে যেটা অপশন পড়ে আছে সেটা হচ্ছে ইমাজিনারি। অর্থাৎ হচ্ছে আমি ইমাজিন করছি ফ্রুট এবং ভাইন্স ছুটে যাচ্ছে, ঠিক আছে। হোয়াট are the bees anticipating? Warm days will end soon. Warm days will end much later. Warm days will be unending. Warm days will be followed by cold days. Bees কি ভাবছে, তো bees এর জায়গাটা একটু দেখলেই আমরা এটা খুঁজে পেয়ে যাব। তো এই ধরনের প্রশ্নের উত্তরই কিন্তু আমাদের করতে হবে, কাজে এমন কিছু টাফ নয়, শুধু একটু বুঝতে হবে। To bend with apples and most cottage trees and fill the fruits with ripeness, sell the ground plumped hazel said, with sweet kernels said, budding more and still more later flowers for bees until warm days will never cease। তাহলে warm days কখনই শেষ হবে না, warm days will never cease এইটাই ভাবছে। তাহলে ওয়ার্ম ডেজ উইল বি আনএন্ডিং, কখনোই শেষ হবে না, ঠিক আছে। নেক্সট চলে যাবো আমরা লাস্ট প্রশ্ন। হোয়াট ইজ দ্য রিদম স্কিম ইন দ্য ফার্স্ট 4 লাইন অফ দ্য পোয়েম? এ বি এ বি, এ বি বি এ বি বি, নাকি এ এ বি বি? হোয়াট ইজ দ্য রিদম স্কিম ইন দ্য ফার্স্ট 4 লাইন অফ দ্য পোয়েম? তো এটার আনসার হবে এ বি এ বি। তো এ বি এ বি বলতে কি বোঝাতে চাইছে, তো সেটা একটু দেখে নিই। প্রথম 4 লাইনটা দেখলেই আমরা বুঝতে পারবো। Season of the mist, mellow fruitness, close bosom friend of the maturing sun, conspiring with how the loads and blaze। দেখো এখানে নেস ব্লেজ, ঠিক আছে, সান রান। তাহলে বুঝতে পারছে এক নাম্বারের সাথে আমরা 3 নাম্বারকে অ্যাড কর, মানে সেম টাইপের আমরা একটা ইয়ে পাচ্ছি, ওয়ার্ড পাচ্ছি। আর 2 নাম্বারের সাথে 4 নাম্বারকে আমরা সেম টাইপের একটা মানে সাউন্ড পাচ্ছি, তাই তো। নেস লেস সান রান, সেই জন্য এটাকে এ বি এ বি বলছে। যদি এখানে এ এ বি বি থাকতো তাহলে এখানে নেসের সাথে এখানে একটা কানেক্টেড ওয়ার্ড থাকতো এবং ব্লেসের সাথে পরেরটা থাকতো। তো এইভাবে আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলাম ব্যাপারটা। নেক্সট আমরা চলে যাব পেডাগজির কোশ্চেনে। তাহলে এই 15টা কোশ্চেন থেকে আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমাদের আনসিন গুলোকে পড়ে সেখান থেকে কারেক্ট আনসার করতে হবে। তো এই আনসিনটা থেকে তোমরা মোটামুটি আমি এক্সপেক্ট করতে পারি 15-র মধ্যে 10 তো পাওয়া উচিত, আর এই ধরনের আনসিনই আসবে। তো নেক্সট চলে যাব প্রশ্ন, এবার যেখান থেকে তোমাদের সলিড নাম্বার তুলতে হবে সেই প্রশ্নগুলোতে চলে যাব। Which one of the following is not a fundamental, sorry, foundational reading skill? Foundational reading skill নয় কোনটা? ডিকোডিং, ওয়ার্ড রিকগনিশন, মরফোলজি, নাকি রিডিং ভোকাবুলারি? ফাউন্ডেশনাল মানে হচ্ছে প্রথম যে আমরা রিডিং স্কিলটা শিখি সেগুলোর মধ্যে কোনটা নয়, বা প্রথাগত রিডিং স্কিল কোনটা নয়। আনসার করো, ওয়ার্ড রিকগনিশন, ডিকোডিং, মরফোলজি, নাকি রিডিং ভোকাব? এটার আনসার কি হবে? এটার আনসার হবে মরফোলজি, ঠিক আছে। মরফোলজি মিনস হচ্ছে শব্দার্থ, ঠিক আছে। তো শব্দার্থ একটা শব্দের অর্থ বোঝা, এটা ফাউন্ডেশনাল রিডিং স্কিলের মধ্যে পড়ে না। বাকি যে কটা আছে এখানে ডিকোডিং, ওয়ার্ড রিকগনিশন এবং রিডিং ভোক্যাব সব কটা হচ্ছে ফাউন্ডেশনাল রিডিং স্কিলের মধ্যে পড়ে। মনে রাখবে মরফোলজি যেটা যেটা হচ্ছে শব্দার্থ, তো আমি একটা শব্দের অর্থ খুঁজে বার করছি, এটা রিডিং স্কিলের মধ্যে পড়ে না। বুঝতে পারলে আশা করি ক্লিয়ার।
চলে যাবো 17 প্রশ্নে। আর টিচার ইজ মেকিং ইয়ং চিলড্রেন অ্যাকোয়ার দেয়ার ল্যাঙ্গুয়েজ in their initial years in the form of comment and encouragement and ask them to act accordingly. She is following, তাহলে ইয়ং চিলড্রেন তার ল্যাঙ্গুয়েজকে বোঝার চেষ্টা করছে তার একদম প্রথম কিছু বছরে, from the comments and encouragement and ask them act accordingly, ঠিক আছে। তো do it yourself strategy, total physical response approach, learning by doing approach, স্টোরি টেলিং মেথড। তাহলে এইখানে যে কি পয়েন্ট গুলো আছে, মেঘনা কি করে আমার এই আইডিটা খুঁজে পেলে, কি করে খুঁজে পেলে চ্যানেলটা? কমেন্টস অর এনকারেজমেন্ট অ্যান্ড আস্ক, এইটা হচ্ছে আমাদের কি না কি পয়েন্টস, ঠিক আছে। তো এটার আনসার কি হবে? ফিজিক্যাল রেসপন্স অ্যাপ্রোচ। যখনই আমরা কমেন্ট, এনকারেজমেন্ট এই বিষয়গুলো দেখতে পাবো, তো সেটাই হয়ে যাবে ফিজিক্যাল রেসপন্স অ্যাপ্রোচ। এখানে কথাই বলছো না, ওখানে তো প্রচুর বক বক করো, কি ব্যাপার? চলে যাবো পরের প্রশ্নে। ল্যাঙ্গুয়েজ ইজ দ্য সোশ্যাল টুল অফ ইন্টারপ্রিটেশন, ইন্টারাকশন, ইন্টিমেশন, ইন্টারফেয়ারেন্স। আনসার করো। ল্যাঙ্গুয়েজ ইজ দ্য সোশ্যাল টুল অফ ড্যাশ, ইন্টারপ্রিটেশন, ইন্টারাকশন, ইন্টিমেশন নাকি ইন্টারফেয়ারেন্স? ল্যাঙ্গুয়েজ ইজ দ্য সোশ্যাল টুল অফ কি? ও তুমি জানতে না? হ্যাঁ তুমি জানতে না, ও আমার চ্যানেল সেটা জানতে না। আচ্ছা বুঝলাম, এটাই যে আমার চ্যানেল সেটা জানতে না, সাউন্ড শুনে বুঝলে। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। ল্যাঙ্গুয়েজ ইজ আ সোশ্যাল টুল। সোশ্যাল টুল কিসের মাধ্যমে ল্যাঙ্গুয়েজ হয়? তো এটা হচ্ছে ইন্টারাকশনের মাধ্যমে ল্যাঙ্গুয়েজ তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা আমি তোমার ইয়েটা দেখেই বুঝে গেছি, আইডিটা দেখেই বুঝে গেছি। তো যাই হোক, ল্যাঙ্গুয়েজ ইজ আ সোশ্যাল টুল অফ, কিছু কিছু স্টুডেন্টকে তো ডেলি দেখতে পাই, তাদের কথা মনেই থাকে যায়, যারা ডেলি ক্লাস করে, সেখানে হোক ওখানে হোক যেখানেই হোক না কেন। ল্যাঙ্গুয়েজ ইজ আ সোশ্যাল টুল অফ ইন্টারাকশন, মানে কমিউনিকেট করবো যত, তত ভালো আমার ল্যাঙ্গুয়েজ ডেভেলপ হবে। সো সোশ্যাল টুল অফ ইন্টারাকশন বা মিথস্কিয়া বা কমিউনিকেশন। চলে যাবো আমরা 19-এর প্রশ্নে। ভালো আছি, আমার শরীরটা অ্যাকচুয়ালি দুদিন খুব অসুস্থ ছিল, তাই জন্য ক্লাস নিতে পারিনি, নাহলে এখানে মোটামুটি ডেলি আমরা দুপুর 1টা থেকে 1টা করে ক্লাস করি। While reading a text, the ability to locate details, place, names, dates, and times, etc. is global comprehension, local comprehension, drawing inference, interpretation of the text. Answer karo. While reading a text, the ability to locate details, place, names, dates, and times, etc. is global, local, drawing, naki interpretation of text. মানে তুমি যখন একটা টেক্সট পড়ছো, সেখান থেকে তুমি ডিটেলটা বোঝার চেষ্টা করছো, কোনো একটা জায়গার নাম বা নাম বা ডেট টাইম এগুলোকে খুঁজে বার করছো একটা টেক্সটের মধ্যে থেকে। এতে কি হবে? এটা অবশ্যই একটা লোকাল কম্প্রিহেনশন। এটা তো তুমি একটা লোকাল জায়গার, মানে যে কোনো একটা জায়গা, ধরো তোমার বাড়ি কোথায়, এটা তুমি টেক্সটের মাধ্যমে চিঠিতে লিখছো, ঠিক আছে। চিঠিতে আগে আমরা চিঠি পোস্ট করতাম, তো সেই চিঠিতে আমরা কি লিখতাম, নাম, ঠিকানা, এইসবগুলো আমাদের লিখতে হতো, স্ট্যাম্প মারতে হতো, পোস্ট করতে হতো। এটা হচ্ছে লোকাল কম্প্রিহেনশনের আন্ডারে পড়তো, ঠিক আছে। নেক্সট চলে যাবো আমরা পরের প্রশ্নে। টিচার আস্ক learners of class 5 to read a long text to enjoy reading and gain a better understanding of concept. She is practicing extensive reading, intensive reading, jigsaw reading, partner reading. টিচার ক্লাস 5 এর একটা মেয়েকে কি করতে বলছে? লং টেক্সট পড়তে বলছে, একটা অনেক বড় সড়ো টেক্সট পড়তে বলছে, ঠিক আছে। তো সেই লং টেক্সট টু এনজয় রিডিং এন্ড গেন বেটার আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে। তাহলে ওর পড়ার অভ্যাসটা, মানে পড়াটাকে এনজয় করতে বলছে এবং আরো ভালোভাবে বোধগম্য হতে করার চেষ্টা করছে কনসেপ্টটাকে। তো সে কি করছে? তো এক্সটেন্সিভ রিডিং, ইন্টেন্সিভ রিডিং, জিগসো রিডিং নাকি পার্টনার রিডিং? তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসেপ্ট, ঠিক আছে। এই ব্যাপারটা হচ্ছে আমাদের কি পয়েন্ট, বোঝা গেছে? বললাম তো এটা হয় তোমার
দুপুরবেলা 1টা থেকে। আর যদি কোনোদিন আমি না, ধরো দুপুরবেলা 1টা থেকে ক্লাস করাতে পারলাম, তাহলে সন্ধ্যে 7টা থেকেও হয় অনেক সময়, বা ম্যারাথন ক্লাস নিলে সেগুলো সন্ধ্যেবেলা 6টা 6:30 থেকে হয়। মোটামুটি তুমি ইয়ে পেয়ে যাবে, নোটিশ পেয়ে যাবে। আমি ইউটিউবে নোটিশটা দিয়ে রাখি, চ্যানেলটা মোটামুটি সাবস্ক্রাইব করে রাখো, পেয়ে যাবে নোটিশ। আর এমনিতে ডেলি হচ্ছে তোমার 1টা থেকেই হয়। লং টেস্ট, এখানে দেখো টেক্সটটা এনজয় করতে বলছে, রিডিং করতে বলছে, এনজয় রিডিং অ্যান্ড গেন আ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ কনসেপ্ট, ঠিক আছে। তো এক্ষেত্রে পরিষ্কারভাবে বলা আছে রিডিংটা পড়তে বলছে, ঠিক আছে। তো রিডিং যখন পড়ার কথা হবে তখন ওটা এক্সটেন্সিভ রিডিং হচ্ছে, মানে ও জোরে জোরে পড়ছে। ইন্টেন্সিভ রিডিং হচ্ছে আস্তে আস্তে পড়ে, ঠিক আছে। তো এই জায়গাটা একটু মাথায় রাখবে। এখানে দুটো কি পয়েন্ট আছে, আন্ডারস্ট্যান্ডিং কনসেপ্ট আর এনজয় রিডিং। তো যখন ও রিডিংটা এনজয় করছে, অর্থাৎ ও জোরে জোরে লাউডলি পড়ছে, সো দ্যাট ইজ এক্সটেন্সিভ রিডিং, ঠিক আছে। 21 প্রশ্ন, a teacher uses real object to teach young learners new word because it helps in teaching in correct spelling of words. We can teach vocabulary only through object. Young learners are not capable of abstract thinking. It helps learner associate words with object they can see in real life. তাহলে অবজেক্ট দেখিয়ে দেখিয়ে ব্যাপারটা যখন হবে পড়া, তখন সেটা কোনটা, মানে এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বিষয়টা আমাদেরকে বলতে হবে, ঠিক আছে। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা, এখানে অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা। তো অবশ্যই আমরা 4-এর অপশনটা কারেক্ট। দেখো ইট হ্যাভস টিচিং ইন কারেক্ট স্পেলিং ওয়ার্ড, স্পেলিং এর কথা তো আসছে না এখানে, কাজে এটা বাদ। তারপরে অনলি যেখানেই দেখতে পাবো সেটাই হচ্ছে নেগেটিভ সেন্স, বাদ দিয়ে দেবো। ইয়ং টিচার্স আর নট ক্যাপেবল অফ অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, ঠিক আছে। তো ক্যাপেবল অফ অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, এটা তো একটা নেগেটিভ সেন্সই দিয়ে দিচ্ছে। নট ক্যাপেবল এই কথাটা দেওয়া মানেই নেগেটিভ সেন্স। তার থেকে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে অ্যাসোসিয়েট ওয়ার্ড উইথ অবজেক্ট, মানে অবজেক্টের সাথে আমরা ওয়ার্ডটাকে অ্যাসোসিয়েট করতে পারবো যেগুলো তারা রিয়েল লাইফে দেখছে। পরিষ্কার আমরা পজিটিভ সেন্সটা বুঝতে পারছি। চলে যাবো 22-এর প্রশ্নে। When the student learns this new language but do not speak it for some time, this period is called the dash period. Speech emergent, silent, early production and emergent. তো এখানে কি বলেছে, নতুন ল্যাঙ্গুয়েজ শিখছে, স্টুডেন্ট লার্ন ইন দ্য নিউ ল্যাঙ্গুয়েজ বাট ডাজ নট স্পিক ফর ইট সাম টাইম, দিস পিরিয়ড ইজ কি, কোন পিরিয়ড বলা হচ্ছে। মানে নতুন ল্যাঙ্গুয়েজ শিখছে কিন্তু কিছু সময় আমরা ও সেই কথাটা, ল্যাঙ্গুয়েজের কথা বলতে পারছে না, তো সেটা কি হবে। তো এটা হয়ে যাবে সাইলেন্ট পিরিয়ড। মানে ধরো তুমি ইংলিশটা নতুন করে শিখছো এবং তুমি একদম নতুন ইংলিশে, তাহলে কি তুমি সঙ্গে সঙ্গে এবারে হড়হড় করে কথা বলতে শুরু করে দেবে? তুমি আজকে ইংলিশ শিখলে কালকে এবারে ফ্লুয়েন্সি তোমার এসে যাবে, হবে না তো। কিছুদিন তুমি কথা বলতে পারবে না, তো ওই সময়টাকে তোমার সাইলেন্ট পিরিয়ড বলা হয়, ঠিক আছে। বুঝতে পারলে আশা করি। চলে যাবো পরের প্রশ্নে। এফেক্টিভ ল্যাঙ্গুয়েজ টিচার উইল মেক চিলড্রেন লার্ন অল দ্য আনসার টু দ্য কোয়েশ্চেন গিভেন ইন টেক্সট বুক, ইউজ দ্য টেক্সট অ্যাজ ওয়েল অ্যাজ আদার রিজনস ফর টিচিং, prepare question paper using only the questions given in the textbook and relay the entire on the prescribed book. Effective language teacher এর কি করা উচিত? all the answer to question given to the textbook, এই যে বইয়েতে যা দেওয়া আছে সেইগুলো শুধুমাত্র কোশ্চেনের আনসার দিতে হবে। তো এখানে হচ্ছে বুঝতে হবে ব্যাপারটা টেক্সট বুক কেন্দ্রিক হচ্ছে ব্যাপারটা, কাজেই এটা নেগেটিভ সেন্স দিয়ে দিল। ইউজ দ্য টেক্সট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য আদার রিজন অফ দ্য রিসোর্সেস অফ টিচিং, এটা হলে হতে পারে, ঠিক আছে। প্রিপেয়ার কোয়েশ্চেন পেপার, ইউজ অনলি দ্য কোয়েশ্চেন গিভেন দ্য টেক্সট বুক, এটাও নেগেটিভ সেন্স দিচ্ছে। রিলে এন্টায়ারলি অন দ্য প্রেসক্রাইব বুক, টিচার যে বইটা দেবে সেটার থেকেই কপি করা, তো এটাও মোটামুটি নেগেটিভ সেন্স দিচ্ছে। তো আনসার হচ্ছে বি। আমরা পরিষ্কার বুঝতে পারছি আশা করি, বুঝতে পেরেছো? বুঝতে পারলে তো এইভাবে নেগেটিভ সেন্স গুলো ধরতে হবে, ঠিক আছে। আচ্ছা, ইমার্জেন্ট বলতে হচ্ছে উত্থান, ঠিক আছে। ধরো তুমি ইংলিশ বলতে শিখছো এবং তুমি মানে
একটা নির্দিষ্ট জায়গায় ছিলে, ইংলিশে আগে কথা বলতে পারছো না, আস্তে 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 তোমার উত্থান হচ্ছে। তো আজকে তুমি 0, কালকে তুমি 100-এ উঠে যাবে না, তুমি আস্তে 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 এরকম স্লো ওয়াইজ উঠবে ইংলিশে কথা বলাটা তোমার। তো দ্যাট ইজ ইমার্জেন্স পিরিয়ড, ঠিক আছে? উত্থান, ইমার্জেন্স মানে, বুঝতে পারলে আশা করি। চলে যাবো 24-এর প্রশ্নে। আ টিচার কিপস দ্য স্টুডেন্ট ওয়ার্ক অফ ল্যাঙ্গুয়েজ ইন আ ফোল্ডার অ্যান্ড লেটার ইউজেস ইট ফর অ্যাসেসিং দ্য লার্নার্স অ্যাচিভমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ। হোয়াট ইজ দ্য স্ট্র্যাটেজি অফ অ্যাসেসমেন্ট অ্যাট ল? তাহলে এখানে কি বলেছে? কিপস দ্য স্টুডেন্ট ওয়ার্কস অফ ল্যাঙ্গুয়েজ ইন ফোল্ডার, একটা ফোল্ডারের মধ্যে তাদের কাজগুলো লিখে দিচ্ছে টিচার, ঠিক আছে? লেটার ইউজেস ফর অ্যাসেসিং দ্য লার্নার্স অ্যাচিভমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ, মানে অ্যাচিভমেন্ট টেস্ট, ঠিক আছে? অ্যাচিভমেন্ট কতটা হয়েছে, আগে কি হতো? ওকে ওকে। তো আগে যেটা হতো সেই আগের অনুযায়ী আমরা শিখছি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো মানে আস্তে আস্তে কতটা তারা ইমপ্রুভ হচ্ছে সেটা বোঝার চেষ্টা করছে। হোয়াট ইজ দ্য স্ট্র্যাটেজি অফ অ্যাসেসমেন্ট? এই অ্যাসেসমেন্টের স্ট্র্যাটেজিটা কি? ডায়াগনস্টিক টেস্ট, অ্যানাকডোটাল রেট, সামেটিভ অ্যাসেসমেন্ট নাকি পোর্টফোলিও অ্যাসেসমেন্ট? তো অ্যাচিভমেন্টটা হচ্ছে কি হচ্ছে ব্যাপারটা না, আস্তে আস্তে ওদের সমস্ত জিনিসগুলো ওরা লিখে রেখে দিচ্ছে টিচার। তো এটা অবশ্যই পোর্টফোলিও হবে। পোর্টফোলিও মানে তাদের যে যে জিনিসগুলো অ্যাচিভ করতে পারছে স্টুডেন্টরা, সেইগুলো তারা রেখে দেবে। তো দ্যাট ইজ পোর্টফোলিও। এবং বছরের শেষে এই টোটাল অ্যাচিভমেন্টটা বিচার করে দেখবে কতটা ইমপ্রুভ হলো। তো এটা হচ্ছে পোর্টফোলিও, ঠিক আছে? সামেটিভ অ্যাসেসমেন্ট আমরা প্রত্যেকেই জানি, বছরের শেষে যেটা গ্রেডিং করা হয় সামেটিভ অ্যাসেসমেন্ট। আর অ্যানেকডোটাল রেকর্ড যেটা, সেটা অনেকটা পোর্টফোলিওর মতো, কিন্তু এতটা বিস্তৃতভাবে রেকর্ডটা হবে না। সেখানে হচ্ছে কিছু কিছু মানে বিষয়গুলো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো লিখে রেখা হবে, কিন্তু এখানে পুরো ওয়ার্ডটাই রেখে দিচ্ছে, ঠিক আছে? আর ডায়াগনস্টিক টেস্ট হচ্ছে একটা রোগের চিকিৎসার জন্য একটা নির্দিষ্ট ওষুধ খাওয়া উচিত, সেই জন্য রোগটাকে আগে আমাকে খুঁজে বার করতে হবে, কোন জায়গায় পিছিয়ে পড়েছে সেই রোগটা খুঁজে বার করাই হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট, ঠিক আছে? নেক্সট চলে যাবো আমরা 25-এর প্রশ্নে। দ্য মেথড অফ টিচিং দ্যাট ডাজ নট অ্যালাউ দ্য ইন্টারফিয়ারেন্স অফ দ্য লার্নার্স মাদার টাং ইন লার্নিং আ টার্গেট ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ? ডিরেক্ট মেথড, গ্রামার ট্রান্সলেশন মেথড, বাইলিঙ্গুয়াল মেথড অ্যান্ড সিচুয়েশনাল মেথড। কি বলেছে? টিচিং দ্যাট ডাজ নট অ্যালাউ ইন্টারফিয়ারেন্স অফ লার্নার মাদার টাং, মানে আমি একটা ভাষা তাকে শেখাচ্ছি কিন্তু তার মাদার টাংটা ইউজ করতে দিচ্ছি না, মানে শুধুমাত্র does not allow interference of mother tongue in learning a target language. টার্গেট ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, টার্গেট ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আমি তার মাদার টাংকে ইউজ করতে দিচ্ছি না। এটা কি ধরনের মেথড? এটা অবশ্যই হয়ে যাবে ডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথডে, হ্যাঁ কি বলছো বলো রাজীব? ডাইরেক্ট মেথডে কি হচ্ছে, তার মাদার টাং আমি ইউজ করতে দিচ্ছি না, পুরোপুরি যেটা হচ্ছে বিষয় সেটাই আমি তাকে ইউজ করতে বলছি। মানে ধরো ইংলিশ শিখছে, তো ইংলিশে কথা বলতে হবে, সে বাংলায় কথা বলতে পারবে না, শুধু ইংলিশেই কথা বলতে হবে, অন্য কোনো ভাষাতে সে কথা বলতে পারবে না, ঠিক আছে? তো আনসার হচ্ছে এ। গ্রামার ট্রান্সলেশন, ট্রান্সলেশন তখনই আসবে যখন একটা ভাষাকে আমি অন্য ভাষায় ট্রান্সলেট করতে পারবো। বাইলিঙ্গুয়ালও আমার সেই ভাষাতে কথা বলতে পারবো এবং অন্য ভাষায় কথা বলতে পারবো। সিচুয়েশনাল মেথডটাও সেম, ঠিক আছে? তো এই জিনিসগুলো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু মাদার টাং এর ইউজ আসবে, এক্সেপ্ট ডাইরেক্ট মেথড। চলে যাবো আমরা 26-এর প্রশ্নে। Which one of the following is not based on top down approach? তো দুটো অ্যাপ্রোচ আছে ইংলিশের ক্ষেত্রে, আমি বলেছিলাম তোমাদের, ওয়ান ইজ বটম আপ অ্যাপ্রোচ অ্যান্ড আদার ইজ টপ ডাউন অ্যাপ্রোচ। তাহলে টপ ডাউন অ্যাপ্রোচের মধ্যে কোনটা পড়ছে না? The learner utilizes his previous knowledge to figure out the meaning of language. The learner predict what is going to happen next when they read and listen it to. The learner understand language by concentrating individual words and phrases. Learners start with poem and stories and then come to alphabet. তো আনসার করো। প্রথমে কি বলেছে? বলেছে যে ইউটিলাইজেস, আগে যে প্রিভিয়াস ল্যাঙ্গুয়েজ, তো মিনিং অফ ল্যাঙ্গুয়েজটাকে ইউটিলাইজ করছে, তো আগের ল্যাঙ্গুয়েজ থেকে। প্রেডিক্ট হোয়াট গোয়িং হ্যাপেন নেক্সট হোয়েন দে রিড অ্যান্ড লিসেন ইট টু, প্রেডিকশন করছে বা একটা মোটামুটি ভাবে অনুমান করতে পারছে যেটা পড়ছে সেটা দেখে। নেক্সট হচ্ছে আন্ডারস্ট্যান্ড ল্যাঙ্গুয়েজ বাই কনসেন্ট্রেটিং ইন্ডিভিজুয়াল ওয়ার্ড এবং ফ্রেজেস এর উপর কনসেন্ট্রেট করতে, এবং স্টার্ট উইথ দ্য পোয়েম অ্যান্ড স্টোরিজ অ্যান্ড দে কাম টু অ্যালফাবেট, দেন কাম টু দ্য অ্যালফাবেট, ঠিক আছে? পোয়েম স্টোরি থেকে
থেকে অ্যালফাবেটে আসছে, কোনটা টপ ডাউন আনসারের মধ্যে পড়ছে না, টপ ডাউন মেথডের মধ্যে পড়ছে না। তো এখানে দেখো টপ ডাউন মেথড বলতে উপর থেকে নিচের দিকে, অর্থাৎ প্রথমে আমি ডেফিনেশন করতে পারবো এবং সেখান থেকে আমি আফটার অল যে ফাইনাল কনক্লুশন সেখানে আসতে পারবো, ঠিক আছে। তো প্রিভিয়াস নলেজ যখনই থাকবে তখনই আমি ডেফিনেশনের দিকেই এগোচ্ছি। তো আমার একটা বিষয় প্রিভিয়াস নলেজ আছে, তো সেটা থেকে আমি ওই ধারণাটা থেকে পুরোপুরি ভাবে আমি বুঝতে পারবো ব্যাপারটা। তো প্রিভিয়াস নলেজ থেকে পরবর্তী মিনিং খুঁজে বার করতে পারছি। মানে ধরো আমি জানি ওয়াটার মানে জল, এবং যেখানে আমি লাইনে একটা লাইন বা একটা সেন্টেন্সে ওয়াটার দেখতে পাবো, আমি বুঝতে পারবো যে হ্যাঁ এটা আমার জল, এটা মানে হচ্ছে জল, তাহলে বুঝতে পারছি এটা টপ ডাউন মেথডের মধ্যে পড়ছে। লার্নার প্রেডিক্ট হোয়াট গোয়িং হ্যাপেন নেক্সট হোয়েন দে রিড অর লিসেন, এখানেও তাই, ও আগে থেকে মানেটা জানে, সেই জন্য পরবর্তীকালে সে প্রেডিক্ট করে নিতে পারছে। তারপরে কি বলেছে, লার্নার স্টার্ট উইথ পোয়েম স্টোরিজ অ্যান্ড দেন কাম টু দ্য অ্যালফাবেট, মানে সে পোয়েম স্টোরি এই বিষয়গুলোতে প্রথমে পড়ছে, ঠিক আছে। কিন্তু এখানে যেটা আছে, আন্ডারস্ট্যান্ড ল্যাঙ্গুয়েজ বাই কনসেন্ট্রেটিং অন ইন্ডিভিজুয়াল ওয়ার্ড অ্যান্ড ফ্রেজেস, যখন সে একটা একটা করে ওয়ার্ড এবং ফ্রেজ দেখে দেখে পড়ে পুরো ল্যাঙ্গুয়েজটা বোঝার চেষ্টা করছে, সেটা হয়ে যাচ্ছে বটম আপ মেথড, মানে নিচে থেকে উপরের দিকে যাচ্ছে। প্রথমে ফ্রেজ এবং ওয়ার্ডের মানে বুঝছে এবং সেখান থেকে সে ল্যাঙ্গুয়েজের মানে বুঝছে। আগে থেকে কিন্তু ও প্রেডিক্ট করতে পারছে না, মানে ও জানে না যে ওয়াটার মানে হচ্ছে জল, স্কাই মানে আকাশ। ও পড়ে মানেটা বুঝছে যে হ্যাঁ স্কাই মানে আকাশ, ওয়াটার মানে জল, তখন ও মানেটা পুরোটা বুঝতে পারছে। নেক্সট 27-এ চলে যাবে রেমেডিয়াল টিচিং, মানে সংশোধনমূলক শিক্ষা। আমরা প্রত্যেকে জানি fills the gap that creeps into pupils' learning, rectifies the concept which have been misunderstood, helps in retaining homogeneity in the class to introduce new language item। তো এখানে রেমিডিয়াল টিচিং মানে হচ্ছে সংশোধনমূলক শিক্ষা। তো প্রত্যেকে আনসার করো কোনটা হয়ে যাবে সংশোধনমূলক শিক্ষা। তো এটার আনসার কি হয়ে যাবে? আচ্ছা এটা একটু ভুল আছে, দেখি। রেকটিফাইজ দ্য কনসেপ্ট হুইচ হ্যাভ মিসআন্ডারস্টুড, আচ্ছা এই জায়গাটা একটু ভুল আছে, এটা বি হচ্ছে কারেক্ট আনসার হবে। যে জায়গাগুলো তারা বুঝতে পারেনি সেই কনসেপ্ট গুলোকে ক্লিয়ার করে দেওয়া। রেকটিফাইজ দ্য কনসেপ্ট হুইচ হ্যাভ মিসআন্ডারস্টুড, না সি নয়, বি হবে, বি হবে। তো এখানে রেমিডিয়াল টিচিং মানে সংশোধনমূলক শিক্ষা, মানে যে কনসেপ্ট গুলো তারা বুঝতে পারেনি সেগুলো তাদের সংশোধন করে দেওয়া। নেক্সট চলে যাবো 28-এর প্রশ্নে, লার্নিং ডিসেবিলিটি দ্যাট এফেক্টস দ্য এবিলিটি টু রিড, ইন্টারপ্রিট অ্যান্ড আন্ডারস্টুড দ্য লেটার, ওয়ার্ড অ্যান্ড সিম্বলস। তো এটা কি আনসার হবে? পরিষ্কার বুঝতে পারছি শিক্ষণগত অক্ষমতা বা পঠনগত অক্ষমতা, সেটা অবশ্যই অবধারিতভাবে ডিসলেক্সিয়া হবে। প্রত্যেকে জানি ডিসক্যালকুলিয়া মানে হচ্ছে ম্যাথামেটিক্যাল সমস্যা, ডিসপ্র্যাক্সিয়া আর ডিসফ্রেজিয়া মানে কি? ডিসপ্র্যাক্সিয়া মানে হচ্ছে তোমার মোটর স্কিল যত সমস্যা, ঠিক আছে। আর ডিসফ্রেজিয়াটা আমি একটু দেখে বলবো, ঠিক আছে, এটা আমার ঠিক মনে পড়ছে না। মোটর স্কিলের সমস্যা হচ্ছে ডিসপ্র্যাক্সিয়া, ডিসক্যালকুলিয়া হচ্ছে ম্যাথামেটিক্যাল সমস্যা, আর ডিসলেক্সিয়া হচ্ছে পঠন বা শিক্ষণগত সমস্যা, আর ডিসগ্রাফিয়া হচ্ছে লিখনগত সমস্যা। আর ডিসফ্রেজিয়াটা যদি কেউ জানো তাহলে কমেন্টে লেখো, নয়তো নেক্সট ক্লাসে আমি এটা একটু দেখে বলে দেবো, ঠিক আছে। নেক্সট প্রশ্ন চলে যাবো 29-এ, which one of the following falls into print rich environment in the language classroom? তো প্রিন্ট রিচ বলতে কি বোঝাতে চাইছে? প্রথমে আমাদের বলতে হবে যেখানে প্রচুর পরিমাণে শব্দ, ইউজ অফ ভোক্যাবস, ভোক্যাবস প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়, শব্দ ব্যবহার করা হয়, তো সেই এনভায়রনমেন্ট গুলোকে আমরা প্রিন্ট রিচ এনভায়রনমেন্ট বলবো। চার্ট, পোস্টার, ক্লাসরুম এগ্রিমেন্ট ডিসপ্লেড ইন দ্য ক্লাস, সাইনবোর্ড, placard, label, wrappers, etc. in the environment, books kept in almirahs in the of the class library, electronic media such as TV, computer and smartphone, etc. তো এখানে আনসার করো প্রিন্ট রিচ এনভায়রনমেন্ট কোনটা হবে? প্রত্যেকে আনসার করো প্রিন্ট রিচ এনভায়রনমেন্ট। তো অবশ্যই এখানে চার্ট, পোস্টার, ক্লাসরুম এগ্রিমেন্ট ডিসপ্লেসড ইন দ্য ক্লাস। তো এখানে দেখো ওয়ার্ড কোথায় লেখা থাকবে? পোস্টারের মধ্যে, চার্টের মধ্যে ওয়ার্ড প্রচুর পরিমাণে শব্দ লেখা থাকবে, তো এইটা হচ্ছে কারেক্ট আনসার। এখানে সাইনবোর্ড, প্লেকার্ড, লেবেল, র্যাপার্স এইগুলোতে কিন্তু তোমার কোনো শব্দ লেখা থাকবে না, ঠিক আছে। এবং বইকে আলমারির মতো ঢুকিয়ে রেখে দিচ্ছে, এটাতেও কোনো কিছু শব্দের ব্যাপার থাকছে না। আর ইলেকট্রনিক
ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে টিভি, কম্পিউটার, স্মার্টফোন এগুলোর সাথে শব্দর তো সেরকম সম্পর্ক নেই। হ্যাঁ, এগুলো দিয়ে যদি আমি শব্দ দেখাই সেটা হতে পারে, কিন্তু এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে চার্ট, পোস্টার্স ইন ক্লাসরুম এগ্রিমেন্ট, এইগুলো। ঠিক আছে। প্রিন্ট রিচ শব্দের অর্থ কি না, শব্দ, প্রচুর পরিমাণে শব্দ ব্যবহার হবে যে ক্লাসরুমে, সেটাকে আমরা প্রিন্ট রিচ বলবো। অ্যান্ড আজকের লাস্ট প্রশ্ন হচ্ছে, দ্য ফার্স্ট জেনারেশন লার্নার্স আর হু আর দ্য ফার্স্ট ফ্রম দেয়ার ফ্যামিলি টু কাম স্কুল, coming to school for the first time and to take admission, attending school preparedness program in the school, learning the language for the first time in the school। তো এখানে আনসার করো কোনটা হবে। ফার্স্ট জেনারেশন লার্নার কাদের বলবো, যারা প্রথম স্কুলে আসছে। ঠিক আছে, যাদের ফ্যামিলিতে আগে কেউ কোনোদিনও স্কুলে পড়েনি, ঠিক আছে, তারাই প্রথম স্কুলে আসছে, সেটাই হলো ফার্স্ট জেনারেশন। জেনারেশন বলতে এক একটা, মানে যেটাকে আমরা বলতে পারি যে একটা পুরোপুরি, মানে একটা গ্রুপ অফ চাইল্ড, মানে ধরো একটা ফ্যামিলিতে 3 ভাই আছে, তো তার একটা জেনারেশন, তাদের যখন সন্তান সন্ততি হলো তারা পরের জেনারেশন, ওই 3 ভাইয়ের বাবা মা হচ্ছে তার আগের জেনারেশন। তো এরপরে ধরো ওই 3 ভাইয়ের বাবা মাও কোনোদিন স্কুলে যায়নি, তার পরের জেনারেশনের 3 ভাইও স্কুলে যায়নি, কিন্তু তারপরের যে জেনারেশন, তাদের যে সন্তান সন্ততি, তারা প্রথম স্কুলে গেছে। তাহলে এইটা হয়ে যাচ্ছে কি না, ওইটা হচ্ছে ফার্স্ট জেনারেশন, যারা স্কুলে গেছে। জেনারেশন হচ্ছে মানে একটা, মানে প্রজন্মকে ইংলিশে জেনারেশন বলা হয়, যারা প্রথম স্কুলে গেছে। তো এটাই হচ্ছে ফার্স্ট জেনারেশন, যারা স্কুলে গেছে। তো এখানেই আমাদের ক্লাস আজকে শেষ হলো। নেক্সট ক্লাস হবে আগামীকাল ঠিক দুপুর 1টায়। তো এই ক্লাসটার পিডিএফ তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেল এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই দেখবে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সাবস্ক্রাইব করে নিতে পারো। এছাড়া কম্পারেটিভ স্টাডিজ উইথ সায়ন্তিকা ঘোষ যদি লিখে সার্চ করো, তাও তোমরা পেয়ে যাবে। এই মেটেরিয়ালটা টেলিগ্রামে দিয়ে দেবো। আর আরও একবার বলে দিচ্ছি, যারা আজকে সন্ধ্যের মধ্যে ভর্তি হতে চাও তো ভর্তি হতে পারো। এখন আর 745 লাগছে না, 545 ওয়ান টাইম পেমেন্ট লাগছে। তো সন্ধ্যে পর্যন্ত ভর্তি হওয়া যাবে। তো ভর্তি হওয়ার জন্য নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, এতে মেসেজ করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। টেক কেয়ার অল অফ ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। টাটা, দেখা হবে আগামীকাল ঠিক দুপুরে 1টায়।